যদিও উনি আরো 2টা ধাপ ছাড়া ডাইরেক্ট হাইকোর্ট থেকে চিফ জাস্টিস করে দেওয়া হয়েছে, এবং ওনাকে আমরা গর্ব করি ওনার ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের নিয়ে, জাতির বিবেক হিসেবে উনি ছিলেন। তো এখন ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের ছেলে চিফ জাস্টিস হয়েছে এবং তার 2টা ডাবল জাম্প করে তার দেওয়া হয়েছে, এটা পৃথিবীর কোথাও নজির নাই। তার দুর্নীতির মামলা বিরাজমান অবস্থায় এটা সেটেল হয় না, আমি বলছি না যে ওই দুর্নীতি করছে, কিন্তু যেতে একে একুশ লোকের যিনি আসামি বিচারক হয় কি করে, তাহলে সে যখন কোনো কেস করবে এটা রাজনীতিবিদেরা নিতে পারে, তার নিজের লোক নিবে, ওই নিবে, কিন্তু এই গভর্নমেন্ট একজন লোক আসামিকে কি করে দুদুকে চেয়ারম্যান বানায় করছে। আমি প্রথম দিনে বলছিলাম ডক্টর ইউনূস স্যারের, স্যার আপনি কিন্তু অনুরোধের আসলে বসান নাই, আপনি ওদেরকে বলেন একদম স্ট্রিক্ট ভাবে বলেন, আমি কি তোমার 14 বছর 15 বছর কোথা ছিল দাবিদার, তোমার একটা দাবি হলে পাশে সামনে রাখবো না, এখানে কোনো দাবি টেবে আমার কাছে আনবা না, 15 বছর অপেক্ষা করছে, আরো 2 বছর অপেক্ষা করো। এই যে মিউনিসিপ্যালিটির যে অবস্থা হচ্ছে, রাজস্ব বোর্ডের যে অবস্থা হচ্ছে, বাজেট দিবে, তো এখন উনি যে এটা করার পরে অচল অবস্থা হয়ে গেছে, কিন্তু এটার ব্যাপারে কোন রকমের কোন তরফ থেকে ইউনূস গভর্নমেন্ট সাহেব নিজে উনি দেখতেছেন, বিচার বিভাগ দেখতেছেন, সো মোটো তো একটা কাজ করতে পারে। এই যে কাউকে দাওয়াত করতে হবে, নিরূপণ করতে হবে। এই যে আমি আজকে আসার সময় দেখলাম সংসদ ভবনের সামনে এই অনুষ্ঠানে করার আগে আমি সংসদ ভবনের এখানে দেখি মাছের বাজার বসে গেছে, পুরা সংসদ ভবন একটা আমাদের গর্বের বিষয়। এই কোনো একটা লোক আছে, এদেশে সরকার আছে কিনা মনে হচ্ছে, আমার আসার সময় দেখা আপনারা যে কোনো লোক এখন যাই দেখুক, মাছের বাজার বসছে, এখানে টি স্টল বসছে, ঠোঙ্গায় এখানে, এটা ওই যে বাগারি যেরকম ইয়ে হয় না, এরকম অবস্থা হচ্ছে, এটা একটা জাতীয় সম্পদ। এটার সামনে এতগুলি দোকান, এগুলি কাউকে না কাউকে পয়সা না দিত তারা বসে নাই, কিন্তু এটা কিভাবে হচ্ছে? তো যে লোকেরা একে একটা সংসদ ভবনকে রক্ষা করতে পারছেন, তারা ভোটের বাক্স রক্ষা করবে কিভাবে? যে লোকেদেরকে কাস্টডিতে থাকা অবস্থায় সে নিরাপদ মনে করে, মানুষ যখন কেউ গণপিটুনিতে যায় বা অন্য কোনো দিকে, তখন আশ্রয় নেওয়ার জন্য সে পুলিশের কাছে যায়। তো এখানে দেখা যাচ্ছে যে লোক অ্যারেস্ট হয়েছে, তার কেস চলছে, তার কোর্টে আনার সময় এগুলি আগে নির্ধারণ করা থাকে ডেট, তো ওই লোকটার দিতে পারছে না। ইভেন কি সিভিল ইলেকশন কমিশনারে আমি এই প্রসঙ্গে একটা সরকারকে একটু ধন্যবাদ দিই, আমি প্রথম আনছি যে আপনার প্রথম টার্গেট হবে প্রায়োরিটি কেসের মধ্যে পড়বে ইলেকশন কমিশনকে ঠিক করা, বা যারা জনগণকে এই বা আজকে 17 বছর ধরে ভোটের থেকে বঞ্চিত করছে তাদের কাস্টডিতে আনা, তাদের বিচারের আওতায় আনা। ওনারা এই সিভিল ইলেকশন কমিশনারকে অ্যারেস্ট করছে, ধন্যবাদ, কিন্তু তাহলে তাকে জুতা দিয়ে পিটবে, সেটা তো সহ্য করা যায় না। এটা এই বিদেশে কি মেসেজ যাচ্ছে, এই দেশের বর্বর জাতি কাস্টডি থাকার পরে তারা ডিলা মারতেছে, তারা মারতেছে, পুলিশ ওই পুলিশের কোনো বিচারের আওতায় আসতেছে না। তারপর সংসদ ভবনের কথা বললাম এই কথা, তারপরে ইয়েতে আপনার এই যে হচ্ছে প্রশাসক মেয়রের ব্যাপারে একটা ডিসিশন তো আসবে সরকার থেকে অথবা কোর্ট থেকে, কেউ কিছু করতেছে না, ওখানে অফিস বন্ধ করে যাইয়া আপনার খোকা সাহেবের ছেলে যাইয়া ওখানে দখল করে বসে আছে। তো এইটা তো হয় তার মেয়র নির্বাচন করবে অথবা বলবে স্টপ, এনাফ ইজ এনাফ, তো কেউ তো বলতেছে না। ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের ছেলে হয়েছে আপনার চিফ জাস্টিস হয়েছে, যদিও উনি আরো 2টা ধাপ ছাড়া ডাইরেক্ট হাইকোর্ট থেকে চিফ জাস্টিস করে দেওয়া হয়েছে, এবং ওনাকে আমরা গর্ব করি ওনার ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের নিয়ে, জাতির বিবেক হিসেবে উনি ছিলেন। তো এখন ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের ছেলে চিফ জাস্টিস হয়েছে এবং তার 2টা ডাবল জাম্প করে তার দেওয়া হয়েছে, এটা পৃথিবীর কোথাও নজির নাই। কি নজির নাই? সেটা হলো হাইকোর্টের থেকে এফিলিয়েট ডিভিশনে যাবে, প্রথম এফিলিয়েট ডিভিশন সিনিয়র এফিলিয়েট ডিভিশন বিচারপতি হবে, তারপরে চিফ জাস্টিস হবে, 2টা ধাপ বাদ দেওয়া হয়েছে। তো এখন আমাদের পাকিস্তানে দেখি সরকারকে, ইমরান খানকে বলা হয়েছে, ইমরান খান বলছে আমাকে বাড়িতে গেলেও আমার নিরাপদ না, তখন তাকে কাস্টোডিয়ান হিসেবে কমিশনারকে দায়িত্ব দিচ্ছে, তুমি খাওয়াবা, তুমি তার প্রোটেকশন করবা, কোর্ট থেকে দেওয়া হচ্ছে। পাকিস্তানে আমরা অনেক কথা সমালোচনা করি, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করছে, তা আমাদের এখানে জনগণের ট্যাক্সের টাকা আমাদের সিটিজেনরা পলাইতেছে, কেন পলাইছে? কারণ আছে তো। তাহলে এখন এই যে এগুলি করছে, ওখান থেকে তো একটা ডিরেকশন আসতে পারে যে এটা কি হচ্ছে, কাস্টডি থাকার পরে তুমি ওই সংশ্লিষ্ট অফিসার কোথায়, ওখানে সিভিল ইলেকশন কমিশনকে জুতা দিয়ে বেড়ানো হচ্ছে, তোমার ওখানে পুলিশ কি করতেছে? এখানে তো সোমোটো তো করতে পারতো, অথবা ইউনূস সাহেব তো একটা নির্দেশনা দিতে পারতো যখন হয়েছে করতে। তাহলে এনারা যে লোকেরা একটা কয়েদিকে রক্ষা করতে পারছে না, এরা ভোটের বাক্স কিভাবে রক্ষা করবে? কিভাবে রক্ষা করবে? আমি কালকে একদম সিনিয়র, আমি নাম বলতেছি না, পুলিশের একজন সিনিয়র অফিসারের কাছে, পুলিশ কন্ট্রোল করে মোটামুটি, ওনার কাছে গেছি। তো আমি ও ভাষাটা চিনতেছি না, আমি জিজ্ঞাসা করলাম, নতুন নতুন ছেলেপেলে আছে, ও তারা আইজির ভাষা কোথায় সে চিনে না, তারা বিশেষ সহকারীর ভাষা চিনে না, ওই নামে একটা লোক আছে এটা জানে না তারা। আমি অবাক হয়ে গেলাম, কোন দেশে আছি আমরা? একটা পুলিশের একজন লোক তার বসের টপ বসের চিনে না, তার মন্ত্রী কোথায় আছে এটা বলতে পারতেছে না। বাসার কাছে যাই আমরা একটু রোকন ভাই থেকে শুনে আসি, জি শেষ করবেন। তো এখন ব্যাপার হচ্ছে এই অবস্থা। তারপরে যে লোকগুলিরে ইলেকশনের যে যারা রাতের ভোট দিনে করছে, এদের বিচার আওতায় তো শুধু 2জনকে অ্যারেস্ট হয়েছে, এটা ধন্যবাদ দিই অন্তত। তাও আমরা বলা বলির পরে আমি প্রথম উঠাইছি এটা, কি করে তারা বাইরে কেন? যদি হাসান কিন্তু থাকতে পারে, এই চ্যানেলও বলছি আমি, অন্য চ্যানেল বলছি, তাহলে তারা বাইরে কেন? তাহলে এই যে লোকগুলি ডিস্ট্রিক্টে একটা লোকও ছিল না
যেটা পাকিস্তানে তো নিজেরা যে সারেন্ডার করছে কোর্টে যে আমার অ্যারেস্ট করো, আমি জনগণকে ঠিক মতো ভোট দিতে পারি, আমার দায়িত্ব ছিল জনগণের ট্যাক্সের টাকা আমার বেতন হয়। দুজন কমিশনার যাইয়া করছে। তাহলে আমাদের এখানে 18 কোটি লোকের মধ্যে কি একটা লোক নাই? ওই দিন দেখলাম যে স্টাবলিশ সেক্রেটারি একটা মূল্যবান কথা বলছে যে ডিসি সবগুলির ভোটে যারা আসলে সবগুলির ওইসডি করে বাড়ি পাঠা দিয়ে 25 বছর যার। আমি তার থ্যাঙ্কস দিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে সে বলছে যে আমাদের মধ্যে কি একটা লোক ছিল না, প্রশাসন একটা লোক ছিল না, একটা লোক ছিল না যে এই কাজের প্রতিবাদ করে, যে আগে যে অন্যায়গুলো হয়েছে প্রতিবাদ একটা রিজাইন করে ওদের আবার চুক্তিবিধি দিতে হবে। আসে। আর এর মধ্যে আরেকটা কথা আছে, দুদকের চেয়ারম্যানের বিরুদ্ধে 32 পাতা দুর্নীতির মামলা বিরাজমান অবস্থায়, এটা সেটেল হয় না। আমি বলছি না যে ওই দুর্নীতি করছে, কিন্তু যেটা একে 21 লোকের যিনি আসামি বিচারক কি করে, তাহলে সে যখন কোনো কেস করবে এটা রাজনীতিবিদেরা নিতে পারে, তার নিজের লোক নিবে, ওই নিবে, কিন্তু এই গভর্নমেন্ট একজন লোক আসামিকে কি করে দুদকের চেয়ারম্যান বানায়? আর লোক ছিল না। আমি বলছি না যে এটা সত্য, তাহলে আগে তো এটা প্রমাণিত হবে, যেহেতু তার বিরুদ্ধে অভিযোগটা আসছে, এটা সেটেল ডাউন যেহেতু হওয়ার পরে তো অভিযোগ একটা, আছে সেটা। তাহলে আমি এখন যদি শুনবো পাটোয়ারি ভাই আপনাকে আবারও। সেই যখন যে একটা মিনিট, যে সে যখন কোনো কেস নিবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসলো, আওয়ামী লীগ বলবে কি সে তো খালেদা জিয়ার এপিএস ছিল, তার বিরুদ্ধে দুর্নীতির 32 পাতা আছে, তো তাদের কেন তার বিচার আমরা মানি না? তাহলে এই কথাগুলি কেন উঠালো? এই কথাগুলো বলার সুযোগ কেন দিবে? একটা বিচারক নিতে হবে, তাকে তো যে গাঁজা খায় তার ইমাম বানানো যাবে না, যার বিরুদ্ধে গাঁজা খাওয়ার অভিযোগ সেও ইমাম হইতে পারবে না। তাহলে এইটা তো পলিটিক্যাল নেতারা করে, এটা ইউনুস গভর্নমেন্ট কেন করছে? আমার এটা উত্তরটা দিতে পারবে তারা? এখন আমার স্যারের সাথে আমার ভালো ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক, ওনার কাছে আমি একাধিকবার বলছি, ওনার অনুষ্ঠানে ওনার পক্ষে আমি কথা বলছি তখন, এবং আমি আরো কিছু লোককে ওনার পক্ষে শেখ হাসিনার রুমে ঢুকানোর পরে শেখ হাসিনা বাইর করে দিছে, যেমন এনআই খান নাম, এখন সে জানে, সে ওখানে ঢুকার পরে বলছে স্যার এটা সেটেল করা যায়, ইউনুস সাহেবের লগে এগুলি করা যায় না। সেদিন আবার সে ফতুয়া পড়ে গেছে। শেখ হাসিনা কি বলছে, তুমি তো ইউনুসের ফতুয়া পড়ে আসছো, তুমি তার পার্টিতে যোগ দাও, তার বাইর করে দিতে রুম থেকে। তো ওনার কাছে সময় আমরা তো একই রকম কথা বলছি, কিন্তু আমার দুঃখ লাগে কি জন্য, যে উনি আসার পর এই কথাগুলি কেন হচ্ছে, কেন এই কথাগুলি বলার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে? আমার ওই ছোট ভাই, আমার সহ-আলোচক, উনি যে বলছেন দেশের সব লোক খারাপ, সব লোক খারাপ না, তাহলে তো আমরা তো এর মধ্যে পড়ে যাই। এখনো বিবেকবান লোক আসছে দেখে দেশ টিকে আছে, এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো যে এইখানে যে আমাদের বিনিয়োগের কথা যেটা বলা হয়েছে, আমাদের ইনসাইড অনেকে জানে না, কিন্তু আমার কাছে অনেকগুলি তথ্য আছে ওখানকার, আমি নাম মেনশন করছি না। বিনিয়োগ বোর্ডের একজন সিনিয়র অফিসার বলছে যে উনি বলছেন যে আমরা তো অনেক টাকা ব্যয় করে ফেললাম এই যে আমাদের সম্মেলন করতে যাই বিনিয়োগের জন্য, এখন তো মুখ ফেস সেভিং এর জন্য আমাদের একটু অন্তত ওনাকে একটা রিকোয়েস্ট করেন যে আমরা বলবো যে জাপান আমাদের এত টাকা ইনভেস্ট করতে আমাদের কমিটমেন্ট করছে, আমরা এই কথা যেন বলতে পারি, যেন ওনারা আপত্তি না করে যে না তো আমি তো কমিটমেন্ট করি না, তুমি কেন আমার কথা এটা বলছো, জাপান এত টাকা এই দেশে ইনভেস্ট করতে যাবে। এইরকম কয়েকটা রাষ্ট্রের যারা এখানে আসছে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে অন্তত আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছেন, এই কথাটা বললে তাহলে সে তার ওই যে টাকাটা খরচ হয়েছে সেটা সে জায়েজ করতে পারে। আসিফের যে তারে দেওয়া হয়েছে, আমি বুঝলাম না ডক্টর ইউনূস সাহেব ওনাকে এত হাইলাইট করার কারণ কি। উনি 17টা ডিপার্টমেন্ট এই বয়সে পাল্টাইছে। উনি টোবাকোতে চাকরি করতেন, সেখানে আমার বন্ধুর ছেলের আন্ডারে উনি সাবঅর্ডিনেট ছিল। এরপরে উনি এসএসবিসি ব্যাংকে ছিল, যেখানে আমার অ্যাকাউন্ট ছিল। এরকম 17টা ডিপার্টমেন্ট এই ইয়েতে করছে। তাহলে যে লোকটা একটা দাপ্পাবাজ, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, তারা সে বলুক 1 টাকা ইনভেস্ট আসছে কিনা। এটা গেল 1। 2 নম্বর হলো যে এই যে আমার সহ-আলোচক বলছে যে আমাদেরকে তো উঠান বৈঠক করতে হবে, এটা কারেক্ট পয়েন্টটা, যে ইলেকশন কমিশন তো লোকজনকে মোটিভেটেড করতে হবে, এই কাউন্সিলিং করতে হবে, যে লোকজনকে সৎ লোকের ভোট দাও, এগুলি করতে হবে। এটা কি দিয়ে করবে? সিভিল ইলেকশন কমিশনের বাপের টাকা জমি বিক্রি করে আনে দিবে, 1 টাকা বরাদ্দ নাই। বাজেটের টাকা আসতে গেলে রাজস্ব বোর্ডের মাধ্যমে আসতে হবে। রাজস্ব বোর্ডের মধ্যে তারা এখন এটাকে তারা বিভাজন 2টা ভাগ করতে যাইয়া এটা অচল অবস্থা করে দিচ্ছে, 1 টাকা আসতেছে না, এরা আন্দোলন করতেছে প্রতিদিন। তাহলে এটা নিয়ে কি হচ্ছে, এখানে কোর্ট থেকে কোনো নির্দেশনা আসতেছে না, অ্যাডভাইজার থেকে কোনো নির্দেশনা আসতেছে না। তাইলে একটা লোক তো ভোটের জন্য বরাদ্দ টাকাই দেয় না, ইলেকশন যে করবে ভোটের বরাদ্দ দিতে লাগবে, তো ভোটের বাক্স কিনতে হবে, অনেকগুলি লাগবে। আমি আরো করছি, অনেকের তাত্ত্বিক কথা বলে, আমি ইনসাইড দা আমি জানি, এই জন্য বলছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। তাহলে আমার কথাটা মিথ্যা বলো কেউ, যে আপনি যে বলছেন সঠিক না। ইউএনডিপি থেকে সিভিল ইলেকশন কমিশনার অত্যন্ত ভালো লোক, 3জন কমিশন নিচ্ছে, ওরা ভালো লোক, কিন্তু এরা তো দেশের ভোটের বাক্স রক্ষা করবে না। এরা ঢাকা বসে কি করবে? এই যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার গুলি যারা রাতের ভোট দিনে করছে, একটা লোকের চাকরি গেছে, যায় নাই। তারপরে এখন যে বরাদ্দ দিবে, 1 টাকা বরাদ্দ দেয় নাই। সিভিল ইলেকশন কমিশন নিজে পার্সোনালি করে পার্শ্ব করে ইউএনডিপি থেকে কিছু টাকা দিয়ে কিছু ইকুইপমেন্ট, কম্পিউটার এরকম 500 কোটি টাকার উনি কমিটমেন্ট করছে, এবং টাকাও তারা কিছু জিনিস পাঠাই দিচ্ছে। পাঠাই দেওয়ার পরে রাজস্ব বোর্ড আটকায় রাখছে, কেউ ট্যাক্স চাচ্ছে। কি আজগুবি লোক!
ওই যারা দান করছে তারা বলছে এই কোন পাগলের দেশে পড়লাম রে ভাই, আমি দান করতেছি বলে আমার ট্যাক্স দিতে বলে, আমি যদি কাউকে দান করতে চাই আমার ট্যাক্স দিলে আমি ওই ওই দিকে হাঁটবো আমি? এটা অনেকে জানে না, তারা ভাষা ভাষা কথা বলতেছে। ইলেকশন হবে না, আমি তো প্রথম দিনে বলছি, এই গভর্নমেন্ট আসার আগেও বলছি যে এই গভর্নমেন্ট ফেল করবে, দায়িত্ব নিতে বলছি আমি। আমার তো এই চ্যানেলে তো আমি বলছি অনেক কথা, বলছি না একটা কথা। ওই যে ওই দিন বলা হয়েছে যুদ্ধ লাগবে, এখানে একজন তো আলোচক বলছে যে 6 কোটি লোক মারা যাবে আণবিক ব্যবহার করে, আমি বলছি কিচ্ছু হবে না, যুদ্ধ যুদ্ধ খেলা হবে, এফোর্ড করার মতো ক্ষমতা নেই। এই চ্যানেলে তো বলছি আমি। তো আজকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এই যদি অবস্থা হয়, ভোটের বাক্স করতে রাজস্ব বোর্ড তো টাকাটা আমদানি করতে হবে, টাকাটা কে দিবে? ভোটের জন্য যে একটা বড় বরাদ্দ লাগবে। তারপর এই ভোটের এর আগে যে হাসিনা গভর্নমেন্টের সময় ইভিএম কিনছে 4,500 কোটি টাকার ইভিএম কিনছে। এখানে হলো বিআই হলো কমিশন চিফ ইলেকশন কমিশন কয়দিন আগে মারা গেছে, ব্রিগেডিয়ার স্বাগত হলো বিআই, উনি এই যে কিনছে ওখানে, তখন আর্মির প্রভাব ছিল, এগুলি কোনো ইয়ে করে না, আর্মির থেকে কিনছে কিছু কিছু নিজেরা নিজের, আমি আর আমার খালাতো ভাই এরকম কইরা ইভিএম মেশিন কিনছে। ইভিএম মেশিন একটাও কাজ করে না, তাহলে এই যে এটা দায় দায়িত্ব নিরূপণ করতে হবে না? কি দিয়ে ইলেকশন করবে? ভোটের বাক্স নাই, ভোটের বাক্স কিনতে গেলে টাকা লাগবে, টাকা আয় করবে কোত্থেকে? রাজস্ব বোর্ড থেকে। রাজস্ব বোর্ডের মধ্যে কোনো একটা কাজ হচ্ছে না, তারা ডেলি আন্দোলন করছে। আমি প্রথম দিনে বলছিলাম ডক্টর ইউনূস স্যারের, স্যার আপনি কিন্তু অনুরোধের আসলে বসান নাই, আপনি ওদেরকে বলেন একদম স্ট্রিক্ট ভাবে বলেন, আমি কি তোমার 14 বছর 15 বছর কোথা ছিল দাবিদার, তোমার একটা দাবি হলে পাশার সামনে রাখবো না, এখানে কোনো দাবি টেবি আমার কাছে আনবা না, 15 বছর অপেক্ষা করছে, আরো 2 বছর অপেক্ষা করো, তা তো বলে না। সে তো এগুলি করছে, কেওয়াস কনফিউশন ইলেকশন করার তো উদ্দেশ্য নাই। কারণ এরকম কেওয়াস লাগলে পিনাকাল গিয়ে বাহানা চাই, মদ যে খায় সে অনেকগুলি বাহানা লাগে, ঘুম হয় না, অনেক কথা বলে, সুরেরও একটা বাহানা আছে, ডাকাতের একটা বাহানা আছে, কেন ডাকাতি করে, যে ঘুষ খায় তারও একটা বাহানা আছে। এই যে আমাদের কি বাংলা শিখায় নাকি? যেখানে তার ফার্স্ট প্রায়োরিটি ছিল, এই গভর্নমেন্টের ফার্স্ট প্রায়োরিটি ছিল যে কি ইলেকশন কমিশন ঠিক করা, এটা করে না, আমরা চেঁচামেচি করার পরে ইলেকশন কমিশন অ্যারেস্ট করছে, তাও কি পদ্ধতি অ্যারেস্ট করছে গেল এটা। দ্বিতীয়ত হলো যে উনি যে ইলেকশন করে, ইলেকশন উনি তো ওনার তো নিরপেক্ষ, উনি ইলেকশন করলে এটা গ্রহণযোগ্য হবে না। আমি আজকে দায়িত্ব নিয়ে বলতেছি কেন গ্রহণযোগ্য হবে না। উনি চিলড্রেন পার্টিকে পার্টি বানাইছে, পার্টি বানায় ওদেরকে প্যাট্রোনাইজ করে, ওদের গাড়ি রিকুইজিশন করে, সরকার রিকুইজিশন করে মিটিং করার ব্যবস্থা করে দিছে। এখনো 2টা লোক এখানে আসছে, তাহলে ওনার নিরপেক্ষতা কিভাবে থাকবে? উনি সুকৌশলে বিএনপিকে ঘুরে রাখার জন্য বিএনপি লোক একটা আইন সম্পাদককে অ্যাটর্নি জেনারেল বানাইছে। কেন? উনি তো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কোনোটা দেখবে না না, তাহলে ওইটা বিএনপিকে ঘুমে রাখার জন্য বিএনপির কিছু লোকের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, বিচারক এটা সেটা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আমি এই যে 1 বছরের মধ্যে কোন পলিটিক্যাল কেস সুপ্রিম কোর্ট শুনে না। জমিরুদ্দিন সরকার, আমি নাম মেনশন করতেছি, অনেকে জানে না তো, জমিরুদ্দিন সরকার একটা নির্দোষ লোকের মামলা দিছে, উনি কইছে গেছে, বিচারক বলছে আমরা পলিটিক্যাল কেস শুনবো না। কেন শুনবো না ভাই? তুমি জনগণের ট্যাক্সের টাকা খাইতেছ, তুমি শুনবা না কেন? তুমি রায় দাও, ফাঁসি দাও, যাই দাও, তুমি যা ভালো মনে করো তাই করো, তুমি শুনবা না কেন? শুনবা না শোনা মানে দায়িত্বের অবহেলা।